স্বাগতম আপনাদের সবাইকে ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স। এই মুহূর্তে শান্তু আপনাদের সঙ্গে জয়েন করে ফেললাম ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশনে ভালোবাসার বাংলাদেশে। আবারই আমরা সরাসরি আজকের অতিথি থেকে যুক্ত করে নেই আমাদের সাথে, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অন্তর সরকার রুদ্র। তাকে আমরা তবু ছোটবেলা থেকেই শুরু করি। দেন আমি একটা সামান্য নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে। তো দেন ছোটবেলায় আর কি আমরা একটু আর্থিক অভাব অনেকটা ছিল আমাদের। তো সেইখান থেকে আমাদের একটা পর্যায়ে আমার মার বড় একটা অপারেশন হয়। দেন তারপর হঠাৎ আমার বড় ভাইয়ের একটা অপারেশন হয়, সেখান থেকে আমাদের আর কি অনেকটা আর্থিক ক্ষতি হয়। তো আমাদের কিছু ঋণ হয়ে যায়। তো সেই ঋণগুলো আর কি আমার বাবার একার পক্ষে সামাল দেওয়া পসিবল ছিল না। তো তারপর আমরা সব পুরো ফ্যামিলি ঢাকায় চলে যাই। তো এখানে প্রায় 1.5 বছরের মতো থাকার পর আমাদের এইদিকের ঋণ গুলো ক্লিয়ার হয় আর কি। তারপর আবার আমরা রংপুর ব্যাক করি। তো সেখান থেকে আমার আর কি পড়াশোনাটা একটু পিছিয়ে যায়। তো আমার একটু পড়াশোনাটা পিছিয়ে যায়। তো আমি আবার এখানে রংপুরে আসার পর তো আগে আর কি ক্লাস 4 পর্যন্ত পড়ছিলাম। তো পড়ার পর আর কি মাঝে 1.5 বছর আমার গ্যাপ চলে যায়, 1.5-2 বছরের মতো গ্যাপ চলে যায়। তো আবার আমি দেন একটা কিন্ডারগার্টেন স্কুলে আমাকে ক্লাস 4-এ ভর্তি করে দেওয়া হয়। তো সেখান থেকে আবার পড়াশোনাটা কন্টিনিউ শুরু করি। তো শুরু করার পর দেন 2014 সালে আমি ক্লাস 4-এ ভর্তি হই। তো গুরু তো নাই, দেন গুরু শুনতে পাচ্ছেন, উনি আশেপাশেই আছেন, উনি ভেরি সুন জয়েন করবেন। শুনি ক্লাস যখন 5-এ পড়ি তখন থেকেই শুনি আর কি। আমার ছোট্ট একটা ফোন ছিল আমার বাবার, তো এখানে আমি শুনতাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি এখানে উপস্থিত থাকবো। দেন তো তখন আমি ক্লাস 4-এ ভর্তি হই। তো এখানে আর কি পড়াশোনাটা আবার শুরু করি ভালোভাবে। তো আমরা আর কি কিন্ডারগার্টেন স্কুলে তো আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল। আমরা স্টুডেন্ট ছিলাম 9 জন। তো 9 জনের মধ্যে আর কি আমি একটু লম্বা ছিলাম আর কি। আমি ছোট থেকে একটু লম্বা ছিলাম। তো সবাই বলতো যে আমাদের অনেক বড় হবে। তো আসলে কিন্তু তেমনটা না। পরবর্তীতে আমি পড়াশোনায় তেমনটা ছিলাম না আর কি ভালো। তো গাইডলাইন পাওয়ার পর একটু ভালো হতে শুরু করি। তো একই ক্লাসে একটা মেয়ে আমার ফ্রেন্ড ছিল আর কি, ফার্স্ট ফ্রেন্ড হয়ে। তো ওর নামটা না বলি, কারণ হয়তো বা ও ভাববে যে ওর আত্মসম্মানকে নিচে নামানোর জন্য হয়তো আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। তো তখন ক্লাস 4-এ পড়ি। তো আমার কোনো ফ্রেন্ড ছিল না, কারণ ওর সঙ্গে আমি বন্ধুত্ব করি, কথা বলি, যা লাগে পড়াশোনার বিষয়ে খোঁজ খবর আমি ওর কাছ থেকে নেই, ও আমার কাছ থেকে নেয়। তো একটা পর্যায়ে আপু আমি স্টুডেন্ট হিসাবে তখন ভালো ছিলাম, ভালো হলাম। ওকে আর কি ভালো লাগতো। দেন এইভাবে কথা বলি। তো আমার একটা ফ্রেন্ড ছিল, এইভাবে কথা বলার পর ক্লাস 4 শেষ হলো। ক্লাস 4 পর 5-এ উঠলাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওরে বললাম যে ওরা আমার ভাল লাগে। তো বলে যে ঠিক আছে, ভালো লাগে তো এমনি বোঝা যাবে। তো কিন্তু বুঝতো, ওর পাশে আমি তাকাই থাকতাম, ও আমার দিক তাকাই। তো এইভাবে চলতো। তারপর আমার ফ্রেন্ডটা হুট করে একদিন ওরে বলে যে অন্তর তোরে পছন্দ করে। তো ও কয় যে দেখ, এগুলান করার সময় আমাদের না এখন আমরা পড়াশোনা করবো, এস্টাবলিশ হবো, লাইফে ভালো কিছু করবো। দেন ও বিষয়টা আমাকে বোঝায়। তো আমি কিন্তু প্রথমে একটু বুঝি না যে সমস্যা কি আমার কাছে, আমাদের পড়াশোনা এখন তো আমরা অনেক ছোট, তো এমনি বন্ধুত্বের মতো থাকবো। দেন এইটুকু নিয়ে দেন এখান থেকে তার ফ্রেন্ডের মধ্যে যা হয় আর কি, বন্ধুত্ব, কথা বলা, দেখা দেখি। দেন
চিঠি কাছাকাছি। প্রদান আর কি। তখন তো আর ফোন ছিল না আমাদের, আবার ওই হয়েছে। তো ওরে আমি চিরকুট দিতাম, বইয়ের মধ্যে দিতাম, যে বলতাম এত পৃষ্ঠার। ও আবার বাসা গিয়ে দেখতো আর কি, যে আমি বলতাম যে এই এত পৃষ্ঠাতে একটা জিনিস আছে দেখো, তো দেখতো এইভাবে। গুরু গুরু কেমন আছেন? আমি আসছি। ও। আমাদের কোন একটা লোচা হয়েছে, কেমিক্যাল লোচা, বাট এই যে তাকা আমার দিকে। এখানে ওরে পারফেক্ট, একদম পারফেক্ট শুনতে পাচ্ছি। চিরকুট দিতাম বইয়ের মধ্যে, হ্যাঁ, তো হ্যাঁ। পারফেক্ট, সুপার। ওরে চিরকুট কন্টিনিউ কর। দিতাম, ও আর কি রিপ্লাই দিত না, কেমনিতে মুখে বলতো। তারপর সুন্দর, দেন তারপর পারফেক্ট হচ্ছে। ওইখান থেকে আর কি এভাবে চলে ক্লাস 5 পাস করার পর ওখানে পিএইচসি পরীক্ষা দেই। তা মজার বিষয় হচ্ছে গুরু, দেন মানে পিএইচসি পরীক্ষায় ওরও যা রেজাল্ট ছিল সেম রেজাল্ট আমার হয়। মানে ও আমার থেকে ক্লাসের টপ গার্ল ছিল আর কি, মানে ফার্স্ট গার্ল আর কি। মানে তুমি তো তোমার উচ্চতায় ওকে নামায় নিয়ে আসো। মানে আমার একটা ও, আমার টার্গেট কথা ছিল বলা যে যাবে ওর না, কাছাকাছি ব্যাস লাগবে। পৌঁছাতে হবে আমার। দেন আমি পড়াশোনাটা করতাম, যে কারণ যে ও ভালো স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট গার্ল, আমি যদি আবার পড়াশোনায় খারাপ হইতো তাহলে ও কেমনে আমার সময় দিবে। কিন্তু আমি গ্রুপ ফাজলামি করতাম অবশ্য, কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে যেতাম ঠিকভাবে। ও কি কথা শুনতে পাচ্ছে আমাদের? আচ্ছা, দেন ওইখান থেকে আর কি রেজাল্টটা সেম হয়। তো ওইখান থেকে আমি পরে ক্লাস 6-এ ভর্তি হই। ও আবার মানে আমাদের স্কুলে ছিল আর কি গার্লস শাখা, আবার ছেলে বয়েজ শাখা, মানে ক শাখা, খ শাখা, গ শাখা, মানে আমরা ছেলেরা এক ক্লাসে ছিলাম আর মেয়েরা এক ক্লাসে। তো ও মেয়েদের সঙ্গে ছিল, আমি ছেলেদের সঙ্গে ছিল। তখন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। মানে আগে তো স্কুলে দেখা হয়তো, কথা হয়তো, কিন্তু এখন তো আর ক্লাসের মধ্যে ওর সঙ্গে দেখা হয় না, কথা হয় না। তো এমনিতে যদি টিফিন টাইমে দেখা হয়তো হাই হ্যালো দেন এইটুকুই। তো এখান থেকে ক্লাস 6 পাস করি, 7-এ উঠি। তো ক্লাস 7-এ ওঠার পর দেন ওখানে এখান জানি আমার ভাবি। তো পরে একটা পর্যায়ে জানতে পারি যে ও একটা ছেলের সঙ্গে রিলেশন করে। তা ওরে একদিন আমি বলি, কিরে তুই একটা ছেলের সঙ্গে রিলেশন করিস? তো ওই ছেলেটা ছিল আবার ওদের এলাকারই, মানে পাশের ওদের গ্রামেরই। তো আমি কয় না, অস্বীকার করে। তো পরে আমি বিভিন্ন ধরনের প্রুফ পাই। তো যেই ছেলের সঙ্গে রিলেশন করে ও আমার আবার বড় ভাই সম্পর্কে আর কি পরিচিত। তো ও আবার বলে যে ভাই এরকম তোমার সাথে আমার সম্পর্ক আছে, এর মধ্যে তুই যাস না। তো তখন ক্লাস 7-এ পড়ি। আমি বলি যে এই বিষয়টা আমার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে আমার বয়সের তুলনায় আমি বিষয়টা বাড়াবাড়ি। তো এখান থেকে অফ থাকি আর কি, কথাবার্তা সেইভাবে আর ওর সঙ্গে হয় না। তো এমনি দেখি কথা কথা বলতেও চাইলেও বলে না, বা আমিও আর ট্রাই করি না। তো এইভাবে যাই ক্লাস 7 পাস করার পর 8-এ উঠি। তো 8-এ ওঠার পর ওর সাথে আমার একটা আর কি তখন ছোট ফোন ছিল আমাদের। তো ওই ফোনে কথা হইতো, একটা পর্যায়ে ওর নাম্বার দেওয়া নেওয়া হয় আমাদের। তো ওর সঙ্গে ফোনে কথা হইতো। তো যখন ফোনে কথা হইতো তো আমি আর কি একটু ওর প্রতি দুর্বল হয়ে যাই, মানে ইমোশনাল হয়ে যাই। তো তো ওরে বলি যে তুই তো রিলেশন করিস না হয়তো, বা করিস, তো আমি তোরে তো ভালোবাসি আগে থেকে বলছিলাম। কয় দেখ না, আমি একটা আলাদা রিলেশন করি, জাস্ট আমরা ফ্রেন্ড থাকি। আমি কই ঠিক আছে, ফ্রেন্ড বলতে কি, তোকে তো আমি পছন্দ করতাম বা প্রপোজও করছি, দেন তুই হঠাৎ এই সমস্ত কিছু করলি। কয় না, আমরা ফ্রেন্ড থাকি, ফ্রেন্ড। ঠিক আছে ফ্রেন্ড, এইভাবে মানে ও ফ্রেন্ড ভাবে, আমি কিন্তু অন্যটা ভাবি হয়তো বা। তখন ভাবতাম আমি অন্যটা, যে এইভাবে কথা বলি, সঙ্গে ফোনে কথা বলতাম, মেসেজে কথা বলতাম। দেন একটা পর্যায়ে আমরা কোচিং করি একসঙ্গে। তো ওইখানে আর কি টাকা থেকে ও এটা পারবে না, ও যে বেঞ্চিতে বসতো অপোজিট পাশে আমি বসতাম। তো ও আমার দিক তাকাইতো, আমি ওর দিক তাকাইতাম। তো এই বিষয়টা আস্তে আস্তে সবাই বুঝে যায়। তো ওর সাথে আমার একটা কিছু চলতেছে।
ফ্রেন্ড সার্কেল সবাই বুঝে দেয়। তো আস্তে আস্তে সবাই জানাজানি হয়, আমার বলে, তো আমি আবার অস্বীকার করি না যে হ্যাঁ ওকে আমি ভালোবাসি, এরকম কিছু বলি। তারপর গুরু হুম একটা পর্যায়ে ওর সাথে রিলেশনটা শুরু হয়, মানে ওর রিলেশন লাইফে ওর প্রবলেম হওয়ার কারণে হয়তো বা একটু ব্রেকআপ হয়, তখন সে আমার সাথে কথা বলে। মানে ওর যখন আর কি রিলেশনের প্রবলেম হইতো, তো আমার সাথে কথা বলতো, রাত জেগে জেগে কথা বলতো। না আমি বিষয়টা বুঝতে পারতাম না, হয়তো বা ও আমার সাথে রিলেশন। ওকে তো কিছুদিন কথা বলার পর আবার আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। পরে শুনলাম যে আবার ওই ছেলেটার সাথে কথা বলছে। আচ্ছা এইভাবে মানে কয়েকবার। তো আমি আস্তে আস্তে বুঝি, কিন্তু আমি বলি যে কথা বলবো না, কিন্তু যখন ও টেক্সট করে বা ফোন দেয় তখন আমি দুর্বল হয়ে যাই। মানে ও একটা মেসেজ দিলে আমি রিপ্লাই না দিয়ে থাকতে পারতাম না। তো এইভাবে পরবর্তীতে যে ছেলের সাথে রিলেশন করতো ওর সঙ্গে আমার একটা বড় ধরনের মানে একটা ছোটখাটো ঝামেলা হয় আর কি। দুজন বসে কয়েকটা ফ্রেন্ড মিলে যে ডিসিশন নেই যে মেয়েরে জিজ্ঞেস কর, মেয়ে যারে চাবে তারে, যদি তোরে চায় তাহলে তোর, আর ওরে চাইলে ওর। তখন সেই দিন আমাদের পরীক্ষা ছিল, দেন শীতকাল ছিল, তো মানে যা ইচ্ছা শীত থেকে বসন্ত, গ্রীষ্ম থেকে শীত, কেউ তো কাজ কাটবেও না, টকবেও না। শীতকাল ছিল, এতে সম্পর্কে অনেকে আটকানোর চেষ্টা করছে, আজ আটকায় গেছি সারা জন্মে না। তোকে গাইড করবে না, কিছু করবে না, তুই বলতে থাক। তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা হয়েছে যে তুই আমার সাথে কথা বলিস, ওর সাথে কথা বলিস, এটা কেমন ধরনের? আচ্ছা রুদ্র, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি কিছু বলতে পারবো না। আমি কই যে তুই যতক্ষণ এখানে কিছু না চলতে বলবি, থাকে আমি এখান থেকে যাবো না, দেন পরীক্ষাও দিব না। তো ও আমার সাথে আর কি কথা না বলে চলে যায়। তো সেদিনগুলো আমি পরীক্ষাটাও দিই না, মানে ওই রাস্তার মধ্যে যেখানে দাঁড়াইছিলাম ওইখানে দাঁড়াইছিলাম। আমি জানি ও ওই দিক দিয়ে বাড়ি যাবে, তো ও যাওয়ার সময় আমার দেখে না, ওকে অন্য রাস্তা দিয়ে চলে যায়। তো পরে ওরা ফোনে বলি যে এরকম তোর জন্য আমি পরীক্ষা দিলাম না, পরীক্ষা দিতে আমি তোর পরীক্ষা দিতে আমি বারণ করছি, এইভাবে বলে। কেন আমি তাও সহ্য করি। তারপর ক্লাস 8 পাস করলাম। পাস করার পর পুরো ভাবলাম যে ওর একসঙ্গে পড়াশোনা করলে হয়তো বা ওর প্রতি আমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি, মানে এই রুদ্র পারতেছি না আমি, মানে ও রুদ্র, মানে এই আমি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি দিন দিন। অ্যাডিকশন। এই রুদ্র, এই যে তোর এই ইটা দেখাতো, টেবিলটা দেখাতো, মোবাইল ক্যামেরাটা একটু একটু ঘুরায়, টেবিলটা মানে যেখানে তুই তাকাচ্ছিস ওই জায়গাটা দেখাতো, ক্যামেরাটা ঘোরা, ক্যামেরাটা ঘুরিয়ে ওই টেবিলটা একটু দেখি, যেখানে তুই তাকাচ্ছিস বারবার ওই জায়গাটা দেখি, তোর ঘরটা দেখি। তুই অনেক গোছানো এবং অনেক সুদর্শন একটা ছেলে, তোর ঘরটা দেখি, অসুবিধা নাই তো? এদিক হ্যাঁ সব দেখি। ওকে, তোর যে টেবিলে বসে আছিস টেবিলটা দেখি। মানে বারান্দার মধ্যে এখানে একটু রুম। ওকে, চেয়ার বা টেবিল আছে নাকি? সামনে কি আছে সেটা দেখি। না, এটা হচ্ছে চকলেটটা দেখি সামনে কোন নোট টোট কিছু আছে কি? তো সামনে কি আছে? কিছু আছে? সামনে হচ্ছে জালানাগুলো, সামনে এদিকে হচ্ছে আমাদের এলাকায় বলে জমি বাড়ি এদিকে। আচ্ছা রুদ্র, আপনি তো আমাদের কথা শুনতে পাচ্ছেন এখন, তাই না? আপনি একটু গল্পটাকে শর্ট করে নিয়ে আসেন, আসলে কি চাচ্ছেন ওইটা একটু বলেন, কারণ আমাদের আবার একটা ফোনও লাইভ সেশনে তো আছে, আমরা যেখানে আসলে বাকিদেরকে কানেক্ট করব স্ট্রিমইয়ার্ডের থ্রুতে বা ওভার দ্য ফোন কল। আপনি আসলে কি চাচ্ছেন একটু গল্পটাকে ছোট করে যদি বলতে পারেন। আর এদিকে অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে কমেন্ট সেকশনে। তন্ময় ইসলাম আছেন, বলছেন গুরু কেমন আছেন? তন্ময় ইসলাম নারায়ণগঞ্জ থেকে আছে, আমাদের একজন বন্ধু ছিলেন আমাদের সাথে কিছুদিন আগে শোতে। আচ্ছা, তারপরে সামির হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম গুরু এবং আপু, আমি আচ্ছা হ্যাঁ 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 আবারও এর একই সঙ্গে অনেক কিছু ঝামেলা হয়। দেন গুরু কথাগুলো একটু শুনুন, মানে আমি কিছুক্ষণে শেষ করতেছি শর্টকাটে। তো সেই ক্লাস 8 থেকে আবার 9-এ ওঠার পর ওর সাথে আবার বলুন বলুন। আচ্ছা গুরু, আমি ফোন দিব আপনাকে। দেন এখান থেকে
নাইন পাস কর, 9-এ তেমন কোনো একটা ঝামেলা হয় না। ক্লাস 10-এ ওর সাথে আবার ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়। তো ব্রেকআপ হওয়ার পর ও আমার সাথে আবার কন্টিনিউ রিলেশন শুরু করে। তো সেইখানে গুরু রিলেশনটা একটু মানে অন্যরকম ছিল। তখন সবাই জানাজানি, স্কুলের মধ্যে সবাই, এমন কোনো স্টুডেন্ট বা টিচার জানতো না যে আমার সঙ্গে রিলেশন, বা আমাদের এলাকায় এমন কোনো লোক জানতো না। সবাই জানে যে ওর সাথে আমার একটা রিলেশন, মানে বিষয়টা একটু সরাসরি হয়ে যায়। তো পরে এইভাবে চলতে থাকে আমাদের প্রায় কয়েক মাস। চলার পর দেন করোনার বন্ধ শুরু হয়ে যায়। করোনার সময় আমাদের স্কুল, লকডাউনের সময় স্কুল বন্ধ দেয়। তো লকডাউনের বন্ধ দেয় মেবি 17ই মার্চ আমাদের স্কুল, মনে হয় 15 মার্চ কি 17 মার্চ, দেন এরকম বন্ধ দেয়। তারপর কিছুদিন পর 26শে মার্চ ও আমার সাথে আবার রিলেশনটা ব্রেকআপ করে দেয়। তখন গুরু আর কি আমি একটু ভেঙে রুদ্র, এখনকার কি অবস্থা? বাড়িতে খাওয়া দাওয়া করি না, কান্নাকাটি করি। আমার মা বাবা বিষয়টা বোঝে, এখন কি অবস্থা? বুঝায়। তো আমি ঠিক সেইখান থেকে বুঝি, একটু সময় দিতে হবে। বিষয়টা বুঝি, বা ও আমার সাথে কোনো টোটালি যোগাযোগ করে না যে Sound শেষ again. কথাটা বলবে যে কি কারণে রিলেশনটা ব্রেকআপ করলো বা কি জন্য করলো, এই কথাটাও বলে না। তো ওর সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। তো তারপর গুরু যখন ক্লাস 10 পাস করি, পাস করার পর ক্লাস 10 পাস করার পর ইন্টারমিডিয়েটে ভর্তি হয় যখন, তারপর আমি একটা জবে ঢুকি। আমাদের এখানে একটা প্রাইভেট কোম্পানি আছে, তো এখানে আমি চাকরি করি ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে। তো চাকরি করি, চলে, যাওয়া আসা চলে, আমি করতেছি, জব করতেছি, রুদ্র, এদিকে পড়াশোনাটাও কন্টিনিউ করতেছি। রুদ্র, তো রুদ্র, রুদ্র, ওই আবার তোমার কাছে করে- রুদ্র শুনতে পাচ্ছ? রুদ্র, ফেসবুক আইডি দেখি আমি, মানে ফেসবুকে ওর আইডি ট্রান্সফারই হয় না ভয়েস। রুদ্র, আমি আর কি অ্যাড দেই। রুদ্র শুনতে পাচ্ছ? তো আমার অ্যাকসেপ্ট করে না, তো মেসেজ রিকোয়েস্ট দেই। তো দেওয়ার পর ও আমার সাথে মেসেঞ্জারে কথা বলে। হ্যালো রুদ্র, শুনতে পাচ্ছ? কথা বল। জি ভাই। ওকে, তোমার কাছে কি আর কোনো ফোন আছে যে ফোনে তুমি আমাদের সাথে কথা বলছো? এর বাইরে কোনো ফোন আছে কাছে? অন্য কোনো ফোন আছে? আমি একটু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আন্ডারস্ট্যান্ড, বাট আমি বলছি যে যেই নাম্বার দিয়ে আমাদের সাথে ভিডিও কলে আছো, এর বাইরে কোনো ফোন আছে কাছে? মোবাইল আছে? মোবাইল আছে কি আর এক্সট্রা মোবাইল আছে? তুমি হোয়াটসঅ্যাপ দেখো, যে হোয়াটসঅ্যাপে শান্তর সাথে যোগাযোগ হচ্ছিলে সেই হোয়াটসঅ্যাপটা দেখো। বাইরে মানে মানে যে মোবাইল আমাদের সাথে ভিডিও স্ট্রিমিং করছে, এর বাইরে কোনো আর কোনো মোবাইল আছে কিনা? ফোন আমার অন্য কোনো ফোন কি আছে? কাছে হ্যাঁ, নাই। আমরা একটা নাম্বার দিচ্ছি, দেখো তো এই ফোনে কল দিতে পারো কিনা অন্য কোনো ফোন থেকে। তুমি স্ট্রিমিং এ থাকো, অন্য একটা নাম্বার থেকে ফোন দিতে পারো কি দেখো। আনফরচুনেট, তোমার আসার কথা ছিল, কোনো এক কারণবশত আসতে পারোনি। আমরা তোমার কথা শুনতে চাই, যেহেতু অনেক আগ্রহ নিয়ে আছো আমাদের সাথে। তোমাকে তো দেখলামই, আমরা তোমার সাথে এখন ফোনে কানেক্ট করতে যাচ্ছি, সরাসরি ফোনে কথা বলছি। তুমি ডিসকানেক্ট করে দাও স্ট্রিমিং, যেহেতু ভয়েস কমিউনিকেশন প্রপারলি হচ্ছে না, কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। আমরা তোমার সাথে সরাসরি কথা বলছি এখন ফোনে। স্ট্রিমিং বন্ধ করো। এবং এই ফাঁকে আপনাদের প্রচুর টেক্সট আসছে, এবং এই ব্যর্থতা আমাদের।
এই লিমিটেশন এই লিমিটেশন আমাদের, বাট তারপরেও আপনারা যে কোনো অবস্থাতে আমাদের সাথে থাকেন, সেটার জন্য সত্যি আপনাদের প্রতি আমাদের অসম্ভব রকমের কৃতজ্ঞতা। আমরা ফোনে যাচ্ছি। হ্যাঁ, ওকে একবার ট্রাই করে দিই ফিনিশিংটা নিয়ে, এবং সেই ফাঁকে আমরা দেখি কিছু টেক্সট নিতে পারি কিনা। আচ্ছা, আমরা আসলে হ্যালো, ওকে উই আর অন। যাচ্ছি, ফোনে যাই, ফোনে যাচ্ছি। পারফেক্ট, ওকে ফোনে যাই। রুদ্র, ফোন পিক আপ করো, আমরা ফোনে যাচ্ছি। ঠিক আছে, গো অন, যাচ্ছি। ওকে। আচ্ছা, বেশ কিছু ফোন কল আমরা পাচ্ছি, একটু দেখি যে তন্ময়কে তো কানেক্ট করা যাচ্ছে না, কিন্তু অন্য একটা ফোন কল পেয়েছি, আমরা একটু সেই ফোন কলটাতে যাচ্ছি। জি, হ্যালো, জি কে বলছেন? আসসালামু আলাইকুম গুরু। ও ওয়ালাইকুম আসসালাম, কে? গুরু আমি ইমন, হে ইমন, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি গুরু। ব্রাহ্মণবাড়িয়া, রাইট? গুরু আমি বিশ্বাস করতে পারছি না আমি যে আপনার সাথে কথা বলছি। বিশ্বাস কর জান, আমি তোর জন্য শুধু এই কথাটা বলছি, সবাইকে মানা করতেছি, সবাই যেন কান বন্ধ করে রায়, শুধু তোর জন্য। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো হয় মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। জান, এবার বুঝছিস যে আমি বলছি? জি জি গুরু, আমি 6 বছর ধরে আপনাকে শুনতেছি। হ্যালো গুরু। উনি হ্যাঁ, আসলে শুনতে পাচ্ছি। আবেগ হয়ে গেছে। গুরু আপনি কেমন আছেন গুরু? আমি ভালো আছি জান। কোনো এক সন্ধ্যাতে তোদের ব্রাহ্মণবাড়িয়ার সামনে যে অনেক বড় একটা মাঠ আছে না, ওই মাঠে ঘুরবো আর এভাবে বারবার বলবো, যতবার শুনতে তোর মন চাইবে ততবার বলবো চলো আকাশ ছুঁয়ে দেখি। জি গুরু। গুরু আমি আপনাদের সাথে দেখা করতে চাই, কিভাবে দেখা করতে হবে? এত আবেগ, এত নিষ্পাপ ভালোবাসা এরকম মিসগাইডেড করতে চাই না। আমার অবস্থা খারাপ হয়ে যাবে শোন, সবার সাথে যদি ইন্ডিভিজুয়ালি দেখা করা শুরু করি, আমাকে সাইকিয়াট্রিক দেখানো লাগবে। বাট কোনোভাবেই তোমার বা তোমাদের বা আপনাদের এই ভালোবাসা এবং শ্রদ্ধা এবং এই মহব্বতকে আমি আন্ডারমাইন করি না। তবে আমি বিশ্বাস করি বাবজান, তোর সাথে আমার দেখা হবে কোনো এক সময়, সেদিন আমি 100% নিজেকে নিবেদন করে দেবো শুধুই তোর জন্য। গুরু আমি আপনাকে অসংখ্য অগণিত ভালোবাসি। আমি অসংখ্য অগণিত তোকে ভালোবাসি জান। আমরা দুইজন দুই মায়ের হয়তো জঠরে জন্ম নিয়েছি, কোনো সম্পর্ক ছাড়া একটা মানুষ যে একটা মানুষকে এত যত্ন করে ভালোবাসতে পারে, এত গুরুত্বপূর্ণ ভাবতে পারে, এত মহব্বত করতে পারে, এই জীবনে এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আল্লাহর কাছে হাজারো কৃতজ্ঞতা, হাজারো ভালোবাসা যে আল্লাহ তুমি এমন মহব্বত আমাকে সুযোগ করে দিয়েছো, যেরকম অপরিচিত মানুষজন বিভিন্ন মাধ্যম থেকে তারা এত যত্ন করে, এত গুরুত্ব সহকারে এই পাগল এহতেশামকে ভালোবাসে। গুরু আমারও একটা ছোট গল্প ছিল। ওকে জান, কোনো একদিন গল্প শুনবো স্টুডিওতে বসে, আর আমি কথা দিচ্ছি আল্লাহ যেন কবুল করেন কোনো একদিন আমাদের দুজনের সাথে যে দেখা হয়ে যায়, এবং সেই দিন শুধুই আমি তোর মতো করে যা শুনতে চাস, যেভাবে তোর সাথে আমার চললে তোর ভালো লাগে, আমাকে ডিরেকশন তুই দিবি, আমি তোর মতো করে তোর সাথে থাকবো। অনেক ভালোবাসা। পরবর্তী ফোনে যাচ্ছি, বাট কাঁদবি না, ভালোবাসতে থাক। আর এটাও মাথায় রাখিস, পৃথিবীর কোনো একটা কর্নারে কোনো এক পাগল এহতেশাম আছে, যেও ঠিক তোকে বলুক আর না বলুক যত্ন করে তোরেও ঠিক সমপরিমাণ ভালোবাসে। ভালো থাকিস বাবজান, টেক কেয়ার, লাভ ইউ জান। নেক্সট ফোন কল, কে আছেন? আসসালামু আলাইকুম। আই লাভ ইউ গুরু, আই লাভ ইউ। আই লাভ ইউ জান, কে? ফয়সাল বলছিলাম গুরু, আমার সেই ফয়সাল, গত সপ্তাহে আপনার সাথে কথা হয়েছিল। আই লাভ ইউ গুরু, আই লাভ ইউ গুরু, সবসময়। আচ্ছা, ফয়সালের কলটা কিভাবে ঘুরে ফিরে আসে?
এফোর্ট দেয় বাপ, এমনি এমনি আসে, কোনো একটা এফোর্ট দেয়। মেকানিজম আছে নিশ্চয়ই। কোনো মেকানিজম না, বাবা সাধু আজকে কথা বলে উঠলো অনেক যত্ন করে মানুষ যখন ভালোবাসে, এফোর্ট দেয়, তখন তো কল আসতে পারতো। সব সময় লাভ লাভ ইউ জান। গুরু ভাল লাগে আসলে প্রোগ্রামটা, গুরু সময়টা কেন বাড়ে না গুরু, আর ভাল লাগে না গুরু, সময়টা কেন বাড়ে না? আসলে 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 এত বেশি অস্থিরতা চারিদিকে, আমি অনেক বেশি সুস্থির ফিল করি যখন আমার এই ভালোবাসা মানুষজনের সাথে আমি যোগাযোগ করি, রুবরু হই। কারণ এটা সত্যি কথা, আমি এতে শ্যাম খুব বেশি কালপিট টাইপের মানুষ না, খুব বেশি গ্রিডি বা লোভী টাইপের মানুষ না। আমি একজন ইমোশনাল ফেলো, যাকে আবেগপ্রবণ বেকুব বলা যেতে পারে। সে সত্যি আমাকে যেভাবে ভালোবাসে এই মানুষজন, তাদেরকে আমি ঠিক একই রকম ভাবে ভালোবাসার এবং প্রতিদান দেওয়ার চেষ্টা করি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অবশ্যই। সো ফয়সাল, আমি সত্যি তোমাদের ফরম্যাটে এই ভালোবাসাগুলো ডিজার্ভ করে, আমার তাই মনে হয়। প্লিজ করে সময়টা একটু বাড়াই দিন প্লিজ। অফকোর্স জান, আমরা এটা নিয়ে কাজ করব। আর ভালো থাকো। আমরা নেক্সট ফোন কলে যাই, প্রচুর ফোন কল ব্যাক টু ব্যাক আসতেছে। জি, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে বলছেন? ঠাকুর বলছিলাম, শাকওয়াত থেকে। নরসিংদী থেকে। ওকে শাকওয়াত, শুনি কি বলতে চান। কেমন আছেন গুরু? আমি ভালো আছি শাকওয়াত। হ্যাঁ, শান্তর সাথে জি, কথা বলুন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনার শরীর মন ভালো তো? আলহামদুলিল্লাহ, শরীর মন খুব ভালো, এবং কি আজকে লাইভটা অনেক ভালো হয়ে গেছে। আজকে লাইভে পেয়ে ভালো আচ্ছা হয়েছে। আচ্ছা, লাইভে পে আচ্ছা 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 লাইভটাতে খুব ভালো হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলবেন স্পেশালি গুরুকে? শালদা, আমি কিন্তু চোখে দেখতে পারবো। ব্লাইন্ড। ও সরি টু হিয়ার দ্যাট। এখন শালদা, আপনি যখন বললেন যে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে SMS করে যখন গল্প বললেন, আমরা তো কিন্তু তা করতে পারি না। বুঝতে পেরেছি। আমাদের মধ্যে কোনো প্ল্যান কি বলো? কোনো মাধ্যম নাই আমাদের জন্য। বলো কি? জি অবশ্যই আছে। জি অবশ্যই আছে। আচ্ছা, এর আগেও কিন্তু আপনি জেনে থাকবেন, এর আগেও কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী একজন ভদ্রলোক এসে আমাদের সাথে বেশ কয়েকজন আমাদের বেশ কয়েকজন আমাদের এই প্ল্যাটফর্মে গল্প বলে গেছেন। হ্যাঁ, আপনাদের গল্প লিখতে হবে না, হোয়াটসঅ্যাপে গিয়ে যদি কারো সহায়তা নিতে পারেন একটু, অথবা আপনার নাম্বারটা আমি নোট করে রাখছি, আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? একটু যোগাযোগ করেন, আমি অনেক চেষ্টা করতেছি 2 বছর যাবত। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। আমি আমার টিমকে দিয়ে রাখছি আপনার নাম্বার, ভেরি সুন আপনার সাথে যোগাযোগ করা হবে। ওকে? কেননা মনে করেন আপু, গত বৃহস্পতিবার আপনাদের কোনো গেস্ট আসেনি, এই বৃহস্পতিবার আপনাদের কোনো গেস্ট আসেনি, কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করতেছি, অনেক অপেক্ষা আছে গল্পগুলোর জন্য। এটা পরিষ্কার করা, আচ্ছা এটা সত্যি কথা, কষ্ট হওয়ার কথা যে এতজন আসতেছে না, কিন্তু আমরা যারা অপেক্ষা করতেছি তাদের ক্ষেত্রে কি হবে। পাশাপাশি এটাও তো ঠিক যে সবার কিন্তু আসার কথা ছিল, সামহাও অনেক প্রবলেমের কারণে এই প্রোগ্রামগুলো তখন তারা চায় না ক্যান্সেল করতে। যেমন যে ছেলেটি রৌদ্র আমাদের জন্য ওয়েট করতেছে, সে ছেলেটি এখনো তীর্থের কাকের মতো বসে আছে, ফ্যাল করে তাকাচ্ছে যে কখন আমরা তাকে কানেক্ট করব। কিন্তু আমাদের টেকনিক্যাল লিমিটেশনের জন্য তার সাথে যখন আমরা কথা বলছি, আমার কথা তারা শুনতে পাচ্ছে না সে। কিন্তু কখন কোন পরিস্থিতিতে এই ধরনের সিচুয়েশন তৈরি হয় আপনারা তো জানেনই, যে কারণে চাইলেও সে আমাদের স্টুডিওতে আজকে হাজির হতে পারেনি। এই কারণে এই ঘটনাগুলো ঘটে। সো সেইটাকেও আমাদের ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। শাকওয়াত, আমরা চেষ্টা করবো আপনাকে নিয়ে স্টুডিওতে খুব শীঘ্রই প্রোগ্রাম করার। শান্ত, একটু খেয়াল করো। আমি 2 বছর যাবত আপনার কণ্ঠ শুনতেছি ঠিকই, কিন্তু স্টুডিও থেকে আপনাকে আপনার কণ্ঠ শুনতে বুঝতে পারছি যে আমরা গান করতে পারতেছি। ওকে শাকওয়াত, সেই সুযোগ হবে। আর আমি রৌদ্রর জন্য বলে রাখতেছি, যেভাবে ভাবছেন তুই তাকায় আছিস, আমি কানেক্ট করতে পারছি না, এর জন্য ক্ষমা চাচ্ছি, কারণ ভয়েস যাচ্ছে না এখান থেকে, এবং রৌদ্র তোমার ভয়েসও পরিষ্কারভাবে আমরা শুনতে পাচ্ছি না। বাট ফোনে যদি কানেক্ট করা যায়, আমি চেষ্টা করবো ফোনে তোমাকে নেওয়া যায় কিনা, তাহলে ওভার ফোনে তোমার কিছু কথা হয়তো শুনতে চেষ্টা করবো। আমরা পরবর্তী ফোন কলে যাই। অ্যাবসলিউটলি। এবং তার পাশাপাশি ডিয়ার লিসনার্স, একটু আপনাদেরকে বলে রাখি, 01841904904 is the number। এবং যারা আসলে জয়েন করেন বা করার আগ্রহ নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, যেমন আজকে রুদ্র যেহেতু স্টুডিওতে আসতে পারবে না, এবং সে আসলে খুব ডেডিকেটেডলি চাচ্ছিল যে তাকে একটা স্লট দেয়া হোক, এবং আমরা সবাই জানি যে আসলে সবার আস্থার একটা জায়গা কিন্তু গুরু এই প্ল্যাটফর্মটা। হ্যাঁ, সবাই কিন্তু তার জীবনের, এটা সত্য কথা যে সে আসলে হয় না যে যখন আপনার এরকম কখনো কোনো সিচুয়েশন হয়েছে কিনা আমি জানি না, তবে আমি এরকম বহুবার
অনেকবার ফেস করেছি যে আমার আসলে সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমার মনে হয় যে যদি আমার কোনো একটা গাইডলাইন থাকতো, কেউ যদি আমাকে বলে দিত যে ঠিক এই কাজটা কর বা এই দিকে আগা, তাহলে বোধহয় ওই সময়টাতে আমি ওই আলোর দিশাটা দেখতে পেতাম। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি শান্তু। আমার জীবনের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেটিং সাবজেক্ট বা এলিমেন্ট হচ্ছে এইটা যেটা তুমি বললা। আমার কাছে অনায়াসে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষজন, দূরের মানুষজন অনায়াসে তার স্যাড ফাইল জমা দিয়ে যায়, কিন্তু আমিও যে স্যাড ফাইল কারো কাছে জমা দেওয়ার জন্য বুভুক্ষের মতো ছটফট করতে থাকি, সেই জায়গাটা আমি আজ পর্যন্ত পাইনি। তো তুমি যে কোয়েশ্চেনটা করলা, এটাই হচ্ছে আমার জীবনের সবচাইতে অসহায়ত্বের একটা দিক, যে আমি যতই কষ্টের ছটফট করি, যতই কষ্টে আমি হাঁসফাঁস করি, যতই কষ্টে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বাট এই স্যাড ফাইল জমা দেওয়ার জন্য আজ পর্যন্ত কোনো কাঁধ, কোনো মন, কোনো অন্তর, কোনো হৃদয় আজ পর্যন্ত পাওয়া হয়নি আমার। কিন্তু অনায়াসে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমার কাছের মানুষজন, দূরের মানুষজন, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব অনায়াসে চোখ কান বন্ধ করে ও কি অবস্থায় আছে ভাববার সেকেন্ড টাইম ওর প্রয়োজন মনে করে না, স্যাড ফাইলটা অনায়াসে জমা দিয়ে যায়। স্যাড ফাইল জমা দেওয়ার কারণে যাদের সলিউশন হয়ে যায় তা আমি দাবি করতেছি না, বাট স্যাড ফাইল জমা দেওয়ার কারণে ওদের কষ্টের চাপটা অনেক বেশি কমে আসে। সিদ্ধান্ত হয়তো তারাই নেয়, বাট যখনই কষ্টের চাপটা কমে আসে তখন তাদের পক্ষে হয়তো সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয়ে যায়। বাট এই অ্যাডভান্টেজটা আমার লাইফ আমি আজ পর্যন্ত পেরে উঠিনি। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে আনফরচুনেট দিক। অ্যাবসলিউটলি। এবং এটা তাদের সাথেই হয় যারা আসলে যে অন্যের জন্য ওই কাঁধটাকে মানে এগিয়ে দেয়, তাদের ক্ষেত্রে আসলে মোস্ট অফ দ্য টাইম এই কাঁধটা পাওয়া যায় না। এবং আপনারা অনেক ফরচুনেট যে আপনারা অনেক হতাশায় ভুগে, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে, কোনো দিক কুল কিনারা না পেয়ে এই প্ল্যাটফর্মটাতে আসতে চান শুধুমাত্র গুরুর কাছ থেকে সলিউশন এটার চাইবার জন্য। প্রেক্ষিতে আরেকটা কথা বলে রাখি, আমার যে 2-3 জন অ্যাস্ট্রোলজার দেখছে আমার হাত, সবাই বলছে যে আপনি ধাপ করে মরে যাবেন, খুব কম বয়স বাঁচবেন। তো এটা শোনার পরে আমি মৃত্যুভীতি আছে, কারণ একবার আমার ম্যাসিভ মানে অপারেশন হয়, অ্যাপেন্ডিক্স ব্লাস্ট, লোকে বলছিল মারাই তো যাবে, বাট ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে যাই। তো আমার মনে হয় যে এই কারণেই হয়তো আল্লাহ কোনো কারণে হয়তো স্ট্রোক হয়ে আমি চলে যেতে পারি, যে আমার দুঃখ, আমার দীর্ঘ নিঃশ্বাস, আমার কষ্ট, আমার পেইন, এগুলোকে শেয়ার করার মতো জায়গা খুব বেশি পাওয়া হয়ে ওঠে না। ইভেন হুমায়ুন আহমেদের একটা গল্পের কথা মনে পড়তেছে, যে একটা ছেলে ছিল হুমায়ুন আহমেদের ওই সার্কেলে, যে ছেলেটি সবসময় আসর মাতিয়ে রাখতো, যে আরে আমি যেমন আমার নাম দিয়ে যদি উদাহরণ দিই, আরে এতে সব আছে, ইউ আর দ্য মাস্টার পিচ, একটু মজা কর। মজা না রে দোস্ত, মনটা ভালো নাই, কারণ ওর বউকে জোর করে পাঠিয়েছে যে 2 দিন ধরে বাড়িতে খাবার নাই, সো তোমার বন্ধুরা তো তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ছাড়া নাকি আড্ডায় জমে না, রাত বিরাতে আসো, বন্ধুরা নাকি তোমাকে ছাড়তেই চায় না, সো একটু বলো না ওদেরকে, বলে একটু চাল আর ডালের ব্যবস্থা করতে। বাচ্চাদের মুখের দিকে তো আর তাকাতে পারতেছি না, ওরা তো খাবারের জন্য পাগল হয়ে গেছে। আমি কতক্ষণ পর্যন্ত শুধুমাত্র পানি গরম করে ওদেরকে বিশ্বাস দেওয়ার চেষ্টা করবো যে কিছুক্ষণ পর ভাত নামবে, তার আলু ভর্তা দিয়ে তোদেরকে ভাত আমরা বেড়ে খাওয়াবো, কারণ ভাত তো আর নামে না। আমরা এই আশায় থাকি যে কানতে কানতে একসময় বাচ্চারা হয়তো ঘুমিয়ে যাবে, কিন্তু ওরা তো অপেক্ষায় বসে থাকে চুলার পাড়ে যে কখন খাবার দিবে, তুমি যে একটু চাও না। ও যে যখন বলছে যে দোস্ত আজ বাড়িতে খাবার না রে, তোদের মধ্যে যে কেউ যদি হেল্প করতে পারিস, সেটাও ফানের পর্যায়ে চলে গেছে, শালার বাসায় নাকি খাবার না, কি একটা ফানি একটা জিনিস বললো। সো হয় এরকম যে আমরা যারা এরকম গুরুগিরি করে বেড়াই, একটা পর্যায়ে গিয়ে মানুষ এরকম গ্র্যান্টেড ধরে নেয় যে এর তো প্রবলেম হওয়ার কথা নয়, হি ইজ সো গুড, হি ইজ সো ওকে উইথ হিজ পার্সোনাল লাইফ। কিন্তু প্রতি মুহূর্তে যে তার মধ্যে রক্তক্ষরণ হতে পারে, তার মধ্যে ব্রেন স্টপ হয়ে যেতে পারে, তার মধ্যে এরকমও পেইন আসতে পারে যে আসলে তার হৃদয় বা তার হার্ট বা তার ব্রেন যে কোনো সময় হয়তো তার সাথে কলাপস করবে, সেটা হয়তো কেউ এক সময় ভেবেও দেখে না। এই জন্যই বলতেছিলাম যে আমাকে যখন অ্যাস্ট্রোলজার 2-3 জন দেখে বলেছে শালা বেশি দিন বাঁচবে না, তখন আমি ভাবছিলাম যে আমার মনে হয় এই জায়গাটার জন্য এই বারান্দাটা বা এই জানালাটা আমি পাবো না, সে কারণেই হয়তো একসময় পৃথিবী থেকে হয়তো আমাকে কলাপস করতে হবে। দিস ইজ সো ইম্পর্টেন্ট যে কেউ পারুক আর না পারুক, অভিনয় করে গুরুগিরি করুক, বাট অন্তত তার কাছে তো স্যাড ফাইল জমা দিতে পারছো। আর কত আনফরচুনেট আমি দেখো যে আমি চাইলেই কারো কাছে আমার স্যাড ফাইল জমা দিতে পারি না, কারণ লোকে গ্র্যান্টেড ধরে নিয়েছে দিস ইজ দ্য ভেরি স্মার্টেস্ট গাই, ও হয়তো নিজের প্রবলেম নিজে ম্যানেজ করে নেয়। পৃথিবীতে কেউ কারো প্রবলেম একা একা ম্যানেজ করে ফেলতে পারে না। আচ্ছা, should I say that I will miss you? Of course it's true, যা বলেছি এগুলো প্রোগ্রামের পার্ট ছিল না। তুই আমার ভেতরে 3 নম্বর তরে বাড়ি মারছিস দেখে সঠিক কথা বললাম, বাট কোনো কিছু এটা প্রোগ্রামের পার্ট ছিল না। আচ্ছা, I got it. আচ্ছা, তো
যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইরকম একটা জায়গা আপনারা পাওয়ার পরেও যেই ধরনের ইনস্ট্রাকশন আপনাদেরকে ওভার দ্য ফোন আমাদের টিম জানিয়ে দেয়, সেই ধরনের ইনস্ট্রাকশন গুলো ফলো না করার আসলে আমি কোনো কারণ দেখি না। আমি সত্যি সেই সব কারণ দেখি না। যেমন রুদ্রর ক্ষেত্রে বারবার রুদ্রকে বলা হয়েছিল যে আপনি ইন্টারনেট কানেকশনের আওতায় থাকবেন এবং যাতে কোনো ধরনের কোনো ইন্টারনেট কানেকশনের সমস্যায় আপনাকে না পড়তে হয়, বাট তারপরেও আমরা এই সমস্যাটা আসলে ফেস করেছি। আচ্ছা, বেশ কিছু টেক্সট আছে, একটু পড়ি। নাইমা লিখেছেন, কিউট আপু এন্ড লাভ ইউ গুরু, আপনাদেরকে খুব ভালো লাগছে। তারপরে হচ্ছেন মা বাবার দোয়া, এটা একটা এটা কি আইডিয়া। কালার যে জামা পরে আছিস? এটা গ্রে। ভালো যায় তোর সাথে। আমি যখন গ্রিন রুম থেকে বাইরে থেকে দেখছিলাম, ভালো যায় তোর কালার, তোর কমপ্লেক্সন, তোর পার্সোনালিটির সাথে দারুণ যায়। থ্যাংক ইউ। আর পোশাকের নাম কি, ফতুয়া বলে নাকি? এটা আসলে মেয়েদের একটা টপ বলে, টপ বা কুর্তি তো না, মানে ফতুয়া টাইপ হ্যাঁ। টপ। আচ্ছা, ভালো যায়। ওকে, তারপর থ্যাংক ইউ। ব্লু কালারেও আপনাকে ভালো লাগে। আচ্ছা, মিথিলা লিখেছেন আমাদেরকে যে মায়া বড্ড খারাপ জিনিস, না যায় কাউকে বলা, না যায় প্রিয়জনকে ভোলা। খুশবুর রহমান লিখেছেন লাভ ইউ গুরু, থ্যাংক ইউ। হাসান হাবিব রাজু লিখেছেন লালমনিরহাট থেকে আছি আজকের আয়োজনে। মাসুম আহমেদ লিখেছেন আমাদের বাড়িওয়ালার মেয়ে, যদি এই লাইভটা দেখে থাকো তাহলে তোমাকে কি রে ভাই এরকম কেন আপনারা সবাই? সুন্দর টেক্সট, আরেকবার টেক্সটটা পড়বো? হ্যাঁ, আরেকবার। আমার বাড়িওয়ালার মেয়ে কি নাম? নামটাও তো বলবি না, তো মাসুম বাড়ি আহমেদ। মাসুম আহমেদ, কিন্তু বাড়িওয়ালার মেয়ের কোনো নাম লেখে নাই। তিনি বলেছেন আমার বাড়িওয়ালার মেয়ে, যে তুমি যদি এই লাইফটা দেখে থাকো তাহলে তোমাকে বলি আমাদের বাথরুমে কোনো পানি নেই, প্লিজ একটু মোটরটা ছাড়ো। আপনার কি ধারণা সবাই ভালোবাসার বাংলাদেশ বসে বসে দেখছে? আচ্ছা, শঙ্কর কিশোর চৌধুরী লিখছেন আমি সিলেট থেকে আছি, একটা দারুণ টেক্সট আমি দেখেছি। সামির হোসেন লিখছেন বাইরে কাজের থেকে এসে তোমাদেরকে দেখছি এবং সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আচ্ছা, একটা টেক্সট, একটা গঠনমূলক টেক্সট আসলে আমি দেখছিলাম। ফ্যান্টাস্টিক পারফরমেন্স আপনাদের। আচ্ছা, 13-14 বছরে একজন ভদ্রলোক এই প্রথম আমাদেরকে একটা কমেন্ট করেছেন। অনেক আবেগ অনুভূতি ছিল ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন যে এই যাবৎকালে যতগুলো অ্যাঙ্কর কো অ্যাঙ্কর এসছে সবাই নাকি ভালো, কিন্তু শান্ত অপু নাকি তাদের মধ্যে একটু বেশি ভালো আর কি। অফকোর্স ইট ইজ। আমি ক্যাটাগরিক্যালি সবগুলোকে বিচার করে বলতেছি, আমার নামের সাথে যে মেয়েটি একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, বিং কো অ্যাঙ্কার বা কো হোস্ট, গত 16-17 বা তারও বেশি সময়কাল ধরে বিভিন্ন চ্যানেলে, তার নাম মেঘলা। এটা আমি অবধারিতভাবে বলতেই পারি। বাকি যারা আমার সাথে কাজ করেছে তাদের সেক্ষেত্রে আমি বলতে পারি অ্যানি ছিলেন, দেন প্রিয়াঙ্কা ছিলেন, দেন আমাদের অঙ্গন ছিলেন, দেন আরেকজন ছিলেন, আমি সরি মাফ করে দিস তুই, আশা অর সামথিং, আমাদের আকাশের ওয়াইফ, তিনি ছিলেন। বাট যে যার মতো করে অবশ্যই অন্যরকম ছিল। বাট আমি শান্তুর ক্ষেত্রে আগেও বলেছি, এখনো বলি যে শান্তুর যে ডেলিভারি প্যাটার্ন, যে তার কোয়ালিটি, সেটাই আমি অসম্ভব রকমের, আর জেইংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো যায় সেটা আমি অসম্ভব রকমের ইন্সপায়ার্ড হই। এবং শান্তুর সাথে খুব ক্লোজ একটা মানে সাদৃশ্য আছে মনে হয় অঙ্গনের সাথে। অঙ্গনও অসম্ভব রকমের স্পন্টেনিয়াস, শান্তও খুব অসম্ভব রকমের স্পন্টেনিয়াস। তাহলে পার্থক্যের জায়গাটা কোথায় আমি জানি না। বাট শান্তু যখন টেক ওভার করে বিং কো হোস্ট, তখন আমাকে অনেক বেশি নিশ্চিন্ত করে দেয়। কারণ পারফরমেন্সের দিক দিয়ে আমি আলাদাভাবে পার্থক্য তৈরি করতে না পারলেও স্ট্র্যাটেজিক্যাল কিছু ব্যাপার থাকে, টু সিঙ্ক উইথ দ্য মেন হোস্ট লাইক লাভগুরু ক্যারেক্টার, সেইটাতে সে অনেকখানি আগানো এবং স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারগুলো খুব ভালো করে বুঝে, হাউ টু ব্রিজ উইথ দ্য অথরিটিস, যারা স্টেক হোল্ডার অফ ঢাকা FM, অ্যাট দ্য সেম টাইম টু ব্রিজ উইথ দ্য লিসেনার্স, সেই জিনিসটা একটু এক ধাপ এগিয়ে শান্তু। সেই কারণে সব কিছু মিলিয়ে ও যখন আমার সাথে কো হোস্ট করে আমি নিশ্চিন্ত থাকি অনেক বেশি। সো এই কারণে আমি বারবারই বলেছি, প্রথম দিন থেকে আমাদের সিঙ্কের প্রয়োজন পড়েনি। আমি বলেছি যে মেয়ে থাকলে আমাকে কিছু ভাবতে হবে না। প্রশংসা করাটা একটা আর্ট। আমি ডেটা বলেছি, তথ্য দিয়েছি। এটা ওই আপসে শিখে না, তথ্য দিয়েছি আমি, কিন্তু কোনো প্রশংসাতে যাইনি, আমি কাউকে আন্ডারমাইনও করিনি। অঙ্গনের মধ্যে ওই জিনিসটা থাকার কথা না। যে পরিমাণ এক্সপোজার তোমার আছে, কর্পোরেট এক্সপোজার, এইখানে সে পরিমাণ কর্পোরেট এক্সপোজার ওর থাকলে হয়তো ও পারতো, বাট আমি ওই জিনিসটা মিস করেছি এবং আমি অনেক বেশি নিশ্চিন্ত থাকি তুমি থাকলে। থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই অনার যে লাভ গুরুর মতো একজন মানুষ আমাকে অ্যাকনলেজ করে। এটা ডেফিনেটলি আমার জন্য উইথ ডেটা আর কি,
উইথ ডেটা। অলরাইট, আচ্ছা আমাদের কাছে বেশ কিছু ফোন কলস এসছে, আমরা আসলে ফোন যাই ফোনে কলস গুলো নেই। আমরা 10 to 15 মিনিটস কন্টিনিউ করে আমরা প্রোগ্রামকে এন্ড আপ করতে পারি। শিওর। Okay, কয়টা ফোন নিচ্ছি তাহলে? আর 10টা 10টা অনেক না? না। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গুরু। হ্যাঁ, কে বলছেন? আমি কবির গুরু, আমি আপনার অনেক পুরনো একজন ভক্ত। জি, তো কবির কেরানীগঞ্জ থেকে। জি, কবির কিছু যদি বলতে চান আপনি? আপনার অনেকদিন ধরে ফোন দিচ্ছি। এই তো আজকে পাওয়া গেছে। জি, কথা বলেন। কেন কাটলো? হ্যালো, জি, কে আছেন? আচ্ছা। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম। আরেকজন ঢুকে গেল কিভাবে? এটা তো কাটেনি। ও কেটে গেছে somehow। হ্যালো, যে কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে? গুরু, আমি কথা বলছি মোহাম্মদ সাদিকুর রহমান। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। আমি রংপুর থেকে বলছি। হ্যাঁ, সাদিক, আমার তো রংপুর থেকে অনেকের সাথেই কথা হয়, আপনার সাথে মনে হয় এর আগে কখনো কথা হয়নি। না, আমি সালিহুর রহমান গুরু। আরেকবার? সালিহুর রহমান। ওকে, আপনার সাথে আমার মনে হয় এর আগে কথা হয়নি, না, কিন্তু অনেকের সাথে, মুফাজ্জল সহ বিভিন্ন জনের সাথে রংপুর থেকে কথা হয়েছে যারা দৃষ্টি প্রতিবন্ধী। জি, আমি আমার একটা মানে খুব হার্ড একটা হিস্টোরি আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। তাই যদি আমাকে কখনো আপনাদের এই সেটে অংশগ্রহণ করার সুযোগ দিতেন। আমার সালিমের নাম্বারটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি প্রোডিউসারকে এখনই আপনার নাম্বার পাঠিয়ে দিচ্ছি। আমি অংশগ্রহণ করতে চাই এবং আমি হার্ড কিছু বিষয় আপনাদের মাধ্যমে লিসেনারদেরকে জানাতে চাই। জি, অবশ্যই আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে, নো ওয়ারিজ, কোনো সমস্যা নেই। অলরেডি নাম্বার রাইট ডাউন করে নিয়েছে, লিখে নিয়েছে প্রোডিউসার শান্তু। ঠিক আছে সালিহুর? ওকে, জি, নেক্সট ফোন করা যায়। হ্যালো, লাইনটি কেটে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে? গুরু, ভালো আছেন? ভালো আছি। কে বলছেন? জি গুরু, মোহাম্মদ বিল্লাল হোসেন। মোহাম্মদ বিল্লাল হোসেন। ওকে, বিল্লাল হোসেন, প্লিজ বলেন। জি গুরু, আপনাকে তো অনেক মিস করি। আর আপনার শোটা ধরেন না অনেক আগ থেকে শুনি, 2012-14 সাল থেকে শুনি, মাঝখানে শোনা হয় নাই। জি, এখন আবার শুনতেছি কন্টিনিউ। আপনার শোনা হয়নি, আমার দোষ, আপনার দোষ না, দোষ আমার। হে পাগল অন্যদিকে ব্যস্ত ছিল, আমি মাঝে গ্যাপ দিয়েছিলাম তাই। জি গুরু, এই যে মেঘপুর আগে একটা অনুষ্ঠান ছিল না, যে হাসি দিত অনুষ্ঠানের আগে, করে অনেক মিস করতাম আসলে। জি, ওই হাসিটাকে আমরা মডিফাই করছি। মেঘলা দিত 1 2 3 গো, মেঘলা বলতো হা, আর এখন এটা হো হো করে হাসি দেয়। আর তার নাম হচ্ছে শান্তু, আমার কো-অ্যাঙ্কার। জি গুরু, তারপরে এফএম দোস্তি একটা অনুষ্ঠান ছিল না, ওইটা কন্টিনিউ শুনতাম। ঠিক আছে, কিন্তু ভাগ্য হয়ে ওঠে না কখনো আপনার সাথে কথা বলবো, কিন্তু জানি না এখন ভাগ্যটা নিজের কাছে মানে অনেকটা আনন্দ লাগতেছে। ঠিক আছে, যে আপনার ডাকনাম কি বললেন? মোহাম্মদ বিল্লাল হোসেন। বিলাল, একটা সত্যি করে কথা বলবেন? জি বলেন। মানে কেমন টাইপের ফিল হচ্ছে যে কথা হলো, বহুদিন যোগাযোগ করার ইচ্ছা ছিল। গুরু, আসলে বলার মতো মানে একটু শুনি তো, মানে কি ইম্পর্টেন্ট আমি শুনি তো। বা আমরা শান্তু, আমি ঢাকা এফএম কতটুকু ইম্পর্টেন্ট, মানে কতটুকু ভালো লাগতেছে, কেমন মানে কি বিগল বাজতেছে, পাতা ঝরতেছে, তাহলে তো প্রেম টাইপের হয়ে গেল। জি, আপনাদের অনুষ্ঠানগুলো কখন হবে, মানে এরকম সপ্তাহগুলোর জন্য না, এই যে কথা বলা হয়ে গেল, তাহলে মানে কি রাতটা অনেক সুন্দর যাবে। হ্যাঁ। রাতে গুরুকে স্বপ্নে দেখবেন যে একসাথে ঘুমিয়ে আছে আমরা দুইজন, হাত জড়াজড়ি করে। আসলে কি বলবো গুরু, আমি আসলে খুশিতে পুরা মানে আত্মহারা। ঠিক আছে, তাই যে কার সাথে কথা বলতেছি। ঠিক আছে, পৃথিবীতে শান্তু এর চাইতে গুরুত্বপূর্ণ আছে? অনেক খুশি গুরু। হ্যাঁ, পৃথিবীতে। এবং উনি যে আনন্দে আসলে আপ্লুত, বোঝা যায় তার কথায় আনন্দে ঝরছে, হাসফাস করতেছে। বাট পৃথিবীতে এর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে শান্তু, টু ব্রিং অন দ্য স্মাইল ইন ইওর ফেস। যেমন বন্ধুত্বের সংজ্ঞা বলতে কিন্তু এটাই বোঝায় যে বন্ধুত্ব এমনই একজন যার উপস্থিতিতে ইউ লাফ লাউডার, যার উপস্থিতিতে ইউ স্মাইল ব্রাইটার, যার উপস্থিতিতে ইউ লিভ বেটার। সো আমরা তো সেই বন্ধু যে আমাদের উপস্থিতিতে হি ইজ লাফিং লাউডার, স্মাইলিং ব্রাইটার, এবং সে বলতেছে তার ভালো লাগতেছে। বাহ, ভালো থাকবেন। নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো,
আপনারা যারা বলছেন যে আজকে কি কেউ ফোন করতে পারবে, অ্যাবসলিউটলি। তবে বলে Hello? রাখি আজকে আমাদের অতিথি ছিলেন, তিনি জি। সশরীরে উপস্থিত হতে পারেন কে বলে আছেন আমরা ফোনে? তাকে ওভার দ্য লিংক তাকে কানেক্ট করার চেষ্টা Hello? করেছিলাম, কিন্তু সেটাও আসলে নেটওয়ার্কের কারণে করা সম্ভব হয়নি। Hello? এর জন্য আমরা ফোনে আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। 0184190490490 ইজ দ্য নাম্বার, যেখানে আপনি জয়েন করবেন আমাদের সাথে এবং আমাদেরকে জানাবেন আপনার কথাবার্তাগুলো। যে যেখান থেকে আছেন জয়েন করে একটু লিখে ফেলেন। আর আর এইদিকে আমরা 3টা ফোন কল নিব লাস্ট। ওকে, হ্যালো, স্পিকার মনে হয় নাই, দেখ। স্পিকার আছে। হ্যালো, মাঝে মাঝে আমার মনে হয় অনেকগুলো এই ফোনের সাথে হয়ে যায়, হ্যাং করে actually। অ্যাবসলিউটলি। ইউবরাজ ঘোষ লিখেছেন, গুরু সেই 2013-16 সালের শোগুলোকে খুব বেশি মিস করি এখনো। শোটাকে কি ঠিক আগের ফরম্যাটে নেওয়া যায় না, মানে একেবারে ওভার দ্য ফ্রিকোয়েন্সি, তাই না? ওনারা কি এটা বোঝাতে সেটা চাইছেন? না, অ্যাকচুয়ালি আমাদের ইনফ্যাক্ট সত্যি কথা বলে রিলিজিয়াসলি প্রোগ্রাম নিয়ে, প্রোগ্রাম প্রেজেন্টেশনের শোকেসিং নিয়ে, আমার জায়গা থেকে আমার টাইমিং এন্ড ইনভলভমেন্ট নিয়ে আরো কাজ করার সুযোগ আছে। তাই অ্যাবসলিউটলি, কারণ আগে যখন প্রোগ্রামটা করা হতো তখন তার প্রোগ্রামের জায়গায় ছিল না যে সময়টার কথা সে বলতেছে, তখন আমরা আসলেই হয়তো পুরো কলিজাটাকে প্লেটে করে হাজির করে দিতাম মানুষের কাছে। এখন আমরা একটু ক্যাজুয়ালি নিচ্ছি ব্যাপারগুলো আমার জায়গা থেকে, এবং প্রোগ্রাম যে স্টোরি সিলেকশন সেই জায়গাগুলো থেকে সেটা হয়তো ডেভেলপ করার সুযোগ আছে। আমরা অবশ্যই কাজ করব এই জায়গাগুলোতে। শফিকুল লিখেছেন, গুরু আমি সৌদি আরব থেকে শফিকুল ইসলাম, আপনি এমন একজন মানুষ, আপনাকে দেখলেই মন ভালো হয়ে যায়, অনেক ভালোবাসি আপনাকে। মাধব আছেন, বহুদিন পর শুনছি। তারপর জয়েন করে আছেন ইন্দ্রজাল টিউব লিখেছেন, জানি না কোনোদিন দেখা হবে কিনা, তবুও বলতে চাই তোমাকে অনেক ভালোবাসি গুরু, তোমার সাথে কিভাবে কথা লাস্ট ফোন বলবো। কল নি। ওকে, হ্যালো ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কথা বল একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি একটু কথা বলেন আমার সাথে। আমার বয়স কিন্তু 72। ওরে বাবা, আচ্ছা আপনাকে কি বলে সম্বোধন করব? আপনাকে কি? আমার মাদারল্যান্ড ইন্ডিয়া। ও আচ্ছা 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 আচ্ছা, 1953। 1953 বাসা কোথায়? ইন্ডিয়াতে। এখন বাসা থাকে। এখন কোথায় থাকেন আপনি? এত কষ্ট করেছি আমি, আমার কিন্তু করোনা ভ্যাকসিনও দিইনি, আমি মাস্ক পরিনি, আমার ডায়াবেটিস নাই, আমার হাই প্রেশার হয়নি, নো কোনো অসুখ। কিন্তু এই নাম্বারে কল দিতে যে এখন বল, এই নাম্বারে কল দিতে যে করোনার উপরে চলে গেছে। আহা, এটা কিছু হলো? আচ্ছা এখন আপনাকে কি বলে ডাকবো? মাসি, পিসি, দিদি, কোনটা? মুক্তা। মুক্তা। হ্যাঁ, আর একটা নাম হলো সৈয়দা ওয়ারিসা হেজারি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওনাকে বলো আমার সাথে কথা বলতে। থাকে। আই তুমি কথা বলো, তুমি কথা বলো। জি, আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। आप जीते रहिए, जीने का वादा हम जो बोलेंगे वो हो जाएंगे। आप बहुत उम्र तक जिंदा रहेंगे। माशाल्लाह। बहुत दिन बाद सूखा जमीन पर एक दिन हम जो बारिश का बोलेंगे पानी वो पड़ा। सच हो जाती। আমি অবাক। सरोजे अस्पताल में नहीं जाने होगा। सरोजे सौरभी साहब हमारे दादा फ्रेंड মুসলিম লীগ করতেন ভারতে। জি 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 জি, আপনি থাকেন কোথায় এখন? আমি এখন ঢাকায় আছি, টিটাগড়, বারাকপুর, ওইখানে হাজার রোড রাস্তা আমার দাদার নামে। বুঝতে পারছি, বাট আপনি যেভাবে মানুষকে যত্ন করে ভালোবাসতে জানেন সেটা সত্যি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে মুক্তা। আর আপনাকে আমার খুব ভালো লাগে। আমিও আপনাকে অনেক ভালোবাসি মুক্তা। কথা বলে আমি তো দেখা করতে পারি না, কথা বলে মনে হচ্ছে কি যেন আমি দেখতে পাচ্ছি ফিগার, কথাবার্তা, আপনার চরিত্রও ভালো। আমিও কথাটাই কিন্তু ভালো। আমারও একই রকমের অনুভূতি হচ্ছে মুক্তা, যে এরকম পরিণত বয়সের একজন মানুষ এত যত্ন করে একজনকে ভালোবাসতে পারে। আমার তো কোনো অসুখ নেই, আমার চোখেও চশমা লাগে না, ওই কোরআন শরীফ পড়তে পারি। আমরা অনেক দোয়া করি আপনার জন্য। আমার ভালোবাসার গল্প ছিল, আমি 66 সালে ক্লাস 5-এ পড়ি। একদিন আমাদের স্টুডিওতে আসেন না আসেন, একদিন ফোনে আমাদের সাথে। জি প্লিজ, জি প্লিজ। আমার এখন ভাইদের হচ্ছে পরিচয় দিই। একটা হলো ওবায়দুল কাদের শফিক,
আচ্ছা, আরেকটা ভাই আসাদুজ্জামান খান কামাল, জি। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোটোকল অফিসার। জি। আরেকটা ভাই হলো ফ্লাইট কর্নেল এয়ার কমান্ডার। জি জি, এ তো আপনার মা তো রত্নগর্ভা। হ্যাঁ, আমার দুটো ভাগনা কর্নেল মেজর। জি। আমাদের সব হাই আপনার মা তো রত্নগর্ভা, এবং আমি যদি কখনো এতে বিপদে পড়ি সবার আগে আপনি উদ্যোগ নেবেন, আমার আর কোনো টেনশন নাই। আমার এই নাম্বারটা রাখেন, আমি Okay. আপনার জন্য দোয়া করি 199 বছর বয়স বাড়ছে। আর এই শান্তু নাকি না শান্তু, শান্তু। থ্যাংক ইউ। আমার জন্য একটু দোয়া করেন, প্রথমত গুরুর জন্য, তারপর কিছু দোয়ার অবশিষ্ট যদি বেঁচে থাকে সেটা আমার জন্য হলেও চলবে। এই নাম্বারটা নিয়ে যদি কোনোদিন প্রোগ্রামে নেওয়া যায় 66 তে। পার্সোনাল পার্টি কথা বলি, বিএনপি সাপোর্ট করতাম, আমার কথা শুনুনি। আমি বলেছি জেল থেকে ফটো নামা, জয়রহমান খালেদ নামিয়ে এরা একটা তুলে দিয়ে বলেছি তোর বিএনপি আউট, আর আমি এদের কাজ করতাম বিএনপি। আর সেই দিন থেকে হাসিনা ম্যামের দেশ আছে, হাসিনা ম্যামের সাথে আমি কথা বলি। ওইটা অনুরোধ করে 66 দিয়ে শেষ করুন। ওকে। যা বলবো তাই। আচ্ছা মুক্তা আপা, কথা বলে খুব ভালো লাগলো আপনার সাথে। বাট তার লাভ স্টোরি গল্প 1966 এর গল্পটা বলতে। আমার স্বামী এত ভালো ছিলেন, আমি এখনো কবর দিয়ে অরেস্ট করি, আর 22 বছর বিধবা হয়েছি। আচ্ছা, একটু ছোট করে কি এখন সেই না, ওই মানে একদিন ডেডিকেটেডলি শুনবো। আচ্ছা, একদিন ছোট করে আপনার একটা গল্প শুনবো আমরা, ঠিক আছে? ওভার দ্য ফোন আপনাকে স্টুডিও থেকে ফোন করা হবে। আমি কিন্তু লতা মঙ্গেশকরের গান, আমি ভালো সিঙ্গার, টেলিভিশন রেডিওতে চান্স পেয়েছি। আচ্ছা, তাহলে একটা গান কিন্তু আমরা শুনতে পারি যদি আপনি শোনান। গান শুনতে শুনতে বিদায় নিই। হ্যাঁ, মুক্তা হেডস এর রিকোয়েস্ট, এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা এক্সট্রিমলি রোমান্টিক গান, সে আপনার ভালোবাসার মানুষটাকে ডেডিকেট করে। গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। ওকে, গানে যাচ্ছি সরাসরি। Clap. অনেক 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 প্রশংসা, অনেক অনেক ভালো লাগে আপনার জন্য। 72 বছর বয়সে মুক্তা একজন 12 বছরের কৈশোরের মতো কি চমৎকার ভাবে। হ্যাঁ, আমি দোয়া করি সবাই ভালো থাকে। আমার এটা খুব নেশা, আমি সব ভালোবাসা দেখি এখনকার সব বাজে সব ব্যাগও। ওকে, একদিন আমাদেরকে ভালো শিক্ষা দেন, এটা খুবই একটা স্বভাব। একদিন মুক্তার কাছ থেকে আমরা তার মানে সুন্দর ভালোবাসার গল্প শুনবো। আর মুক্তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আসলে কিন্তু বংশ ফ্যামিলি, আমরা বংশ ফ্যামিলি থেকে ভালোবাসার গল্পের বল। একদমই তাই, এগ্রিড। সকলকে ভালোবাসা, আর বিয়ে করলো আমার হয়ে গেল। আর আমি বলি বাংলাদেশে শুধু 3 বার বিয়ে, 4 বার বিয়ে, তা নাই তো নাই অসান। মুক্তা এগ্রিড। আমাদের এই সৈয়দ ছাড়া বিয়ে হয় না, ওই কাজী আর খন্দকার আর সৈয়দ। বুঝতে পারছি। মুক্তা, আপনার কাছ থেকে একদিন আপনার 1966 এর যে প্রেমের ভালোবাসার গল্প সেটা শুনবো। আর শুনতে চাইবো যে 72 বছর বয়সে আপনি কোরআন শরীফ পড়েন, চোখে চশমা লাগে না, কিভাবে আপনার জীবনযাপন করেছেন সেই লাইফ স্টাইলটা শুনবো, যাতে করে আমরাও নিজেরা এরকম হতে পারি। অল ইন্ডিয়া ঘুরেছি, পাঞ্জাব, দিল্লিতে নামাজ পড়েছি, কাশ্মীরে গাড়ি যাবে না, সেই কাশ্মীরে আমি গাড়ি নিয়ে ইট সাউন্ডস গুড। আপনারা দেখছেন কাশ্মীরের জন্য নামাজ পড়েছি, তারপরে তাজমহল দেখেছি, দেওয়ান মাদ্রাসা দেখেছি, তারপরে খাজা বাবার মাজার দেখেছি। মুক্তার কথাবার্তার মধ্যে কিন্তু ওই ক্যালকুলেটর যে ক্যালকুলেশন একটা ওইটাও আছে। আপনি এর মতো আপনার তো বড় বুঝলাম, আমার ভাই বোন ভালো লাগে। আমার ভাইরা এত বড় বড় অফিসার সব হজ করে এসছে, সিগারেট খায় না, তাও আমাকে বলে কি আচ্ছা দোয়া করি, ওরা আমাকে টাকা টুকা দেয় মানছি। একদিন মুক্তা, আপনি শুধু একদিন না, আমি রিকোয়েস্ট করে রাখলাম এতে মাঝে মাঝে আপনি জয়েন করবেন। যখনই আমরা ফোন কল ওপেন করব। ও আমার চাচাতো ভাই।
ভাই। মুক্তা লাস্ট কথা শুনে রাখুন, আপনি হচ্ছেন আমাদের কাছে 72 না, আপনি আমাদের কাছে এই বয়সের কথা বাদ 12 বছরের কিশোরী। এই কিশোরী মেয়েটিকে আমরা মাঝে মাঝেই ফোনে নেব, যেদিন আমরা ফোন কল ওপেন করব মুক্তা, আমার নাম্বার বলবেন, আমি টাকা খরচ এই যে নাম্বার আমি সেভ করে রাখতেছি, এই নাম্বার আপনাকে ফোন করা হবে। ওকে, টেক কেয়ার মুক্তা, আজকে বিদায় নিচ্ছি, বাট মাঝে মাঝে ফোন দিব, আপনি রেডি থাকবেন। আপনার ছেলেও যেন BCS পাস করে বড় ক্যাডার। দোয়া করেন। আমার ভাগ্য কিন্তু কানাডায়। জি, আমার জি। কাজ ডক্টর। জি, আমাদের মধ্যে ডাক্তার, অফিসার, অনেক ফোন আসছে মুক্তা, আমরা নেক্সট ফোনে যাই, বাট আপনার জন্য অনেক ভালোবাসা, দোয়া। কত রকমের ফরম্যাটে মানুষ ভালোবাসা নিয়ে আমাদের সামনে আসেন, আর আমরা দোয়া করি যে সবার জন্য অ্যাটলিস্ট ভালো মানুষ সবাই হোক। আজ বিদায় নেই শান্ত, জি, বাট একদম। ফিনিশিংটা ছিল দারুণ ভাবে চমকপ্রদ। 72 বছর বয়সী মুক্তা আমাদের সাথে ফোনে কানেক্টেড ছিলেন এবং একই ভাব উচ্ছ্বাস নিয়ে তিনিও আমাদের সাথে কথা আচ্ছা, বলছিলেন। পারভিনের আজকে বার্থডে, একটা ছোট করে তাকে wish হ্যাপি করে দেন। বার্থডে পারভিন, অনেক ভালো থাকো। আর আমরা ওর জন্য গান হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পারভিন, আই এম সরি, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার পারভিন, হ্যাপি বার্থডে টু ইউ। ডিয়ার পারভিন, হ্যাপি বার্থডে টু ইউ। সো অনেক ভালোবাসা সবার জন্য, সবাই ভালো থাকুক আর জীবনটাকে বড় করে বাঁচুক। আজকের মতো বিদায় নিচ্ছি আমরা। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। এন্ড সালমান ফার্সি স্বাধীন লিখেছেন, না আপনাকে অনেক ভালোবাসি স্যার, কিন্তু তারপরে আপু আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, মিথিলা আমাদের সাথে জয়েন করেছিলেন এবং জয়েন করেছিলেন আরো অনেকেই, অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের এই ভালোবাসার প্ল্যাটফর্মে এসে গল্প বলতে চান, ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মটাতে। প্লিজ এটা সবাই জেনে রাখেন যে আমাদের ভালোবাসার বাংলাদেশে আসতে কোনো রকম কোনো টাকা পয়সা, কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল লেনদেনের আসলে কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমরা একেবারেই নিঃসন্দেহে কোনো রকম কোনো অর্থনৈতিক লেনদেন ছাড়াই আপনাদেরকে এই জায়গাটাতে গল্প বলার একটা প্ল্যাটফর্ম বা একটা সময় বা একটা স্লট আপনাদেরকে আমরা দিয়ে থাকি। সেই সময়টাতে হুট করে আপনাদের কোনো একটা সমস্যার কথা আমাদেরকে যদি প্রোগ্রামের ঠিক আগ মুহূর্তে জানান, সেটা বরং আমাদের এন্টায়ার টিমের জন্য আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় টু ম্যানেজ অল দিস থিংস, সিন্স এই ইন্টারনেট ইস্যুস অ্যান্ড কানেকশনস অ্যান্ড অনেক কিছু আসলে থাকতে পারে। সো প্লিজ মেক শিওর যে আপনি যখন আসতে চান এবং আমাদের টিম যখন আপনার সাথে যোগাযোগ করে, আপনি যদি এক্স্যাক্টলি ওই টাইমটা না পারেন, প্লিজ কোঅপারেট করেন যে ওই টাইমে আপনি পারবেন না। বিকজ অনেক লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স আমাদের সাথে জয়েন করে থাকেন শুধুমাত্র ভালোবাসার বাংলাদেশের গল্প শুনবেন বলে, কারো ভালোবাসার গল্প শুনবেন বলে। তো প্লিজ এই টাইমটাকে ওয়েস্ট হতে দিবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। কারণ হচ্ছে যে আমি যখন আসলে আমাদের টিম কাউকে ফিক্স করে, তখন কথা দেওয়ার পরেও যখন হুট করে তাকে কানেক্ট করতে না পারে, তখন আসলে ব্যর্থতা আলটিমেটলি আমাদের নিজেদের ঘাড়েই নেওয়া লাগে এবং এটা আসলে আমি চাই না। কারণ ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মটা অনেক সফলতা দিয়ে ভরপুর। আসলে এখানে কোনো ধরনের কোনো ব্যর্থতা আসুক আমাদের টিমের কারণে, এটা আসলে আমরা কেউই চাই না। ভালো থাকবেন এবং যারা চান গল্প বলতে আসতে, অবশ্যই 01841904904 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনাদের গল্পটাকে ছোট করে রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে আপনারা পাঠিয়ে দিতে পারেন বা গল্পটাকে লিখে পাঠিয়ে দিতে পারেন এবং নিঃসন্দেহে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি প্রপার প্রসিডিওরের মধ্যে দিয়ে আসেন। আপনি কোথায় থাকেন, আপনার নাম, আপনার লোকেশন, আপনি কি করছেন, আপনার বয়স কত, এই ডিটেলসগুলো দিলে আপনি হয়তো আমাদের কাছ থেকে যোগাযোগটা বা রেসপন্সটা অনেক দ্রুত পাবেন। আচ্ছা, ভালোবাসা নেবেন আপু, ধন্যবাদ আজমাইন সারওয়ার, থ্যাংক ইউ সো মাচ। গুরু চলে গেলেন কেন, আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা একটু আজকে আর্লি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ একটা চমৎকার গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, যাতে করে এই পিছনের যে ডিসঅ্যাপয়েন্টমেন্টস আছে আপনাদের, সেগুলো যাতে আমরা উতরে উঠতে পারি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তীতে। আপাতত আমরা বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। সবাইকে শুভরাত্রি, আডিওস।